আপনারা দেখছেন এক্সক্লুসিভ সৌরভ, আমি কুন্তল। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারত এবার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গৌতম ভট্টাচার্য। মহারাজদা, শুরুতেই এটা জিজ্ঞেস করবো যে তুমি পাকিস্তান ম্যাচে বলেছিলে যে ভারত এই ম্যাচটা কিছুটা হলেও এগিয়ে, শেষ পর্যন্ত ভারত এই ম্যাচটা জিতলো। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে কী ফোরকাস্ট তোমার? দেখো, আমি যে ভারতকে লাস্ট দুটো ম্যাচে দেখেছি, অনেক ভালো সাইন্স দেখেছি, যেটা আমরা আগের ম্যাচের সময়ও বলেছি। ভারতের যেটা সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে যে বোলিংটা কার্যকর হয়েছে এই কন্ডিশনসে, কারণ বল স্পিন করছে, তিনটে স্পিনার ভারত সাহস দেখিয়ে খেলেছে। আমি এক্সপেক্ট করিনি যে গতকাল পাকিস্তান ম্যাচে বা গত পরশু পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া তিনটে স্পিনার খেলাবে। সেটা ভারতকে কাজে দিয়েছে। তুমি যদি ভারতের হিস্ট্রি নোটিস করো, যেখানে বল স্পিন করে সেখানে কিন্তু ভারত ভালো খেলে। তুমি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখো, যেখানে বল রাইট অ্যাঙ্গেল টার্ন করেছে আমাদের দুটো স্পিনার জাডেজা আর অশ্বিন, ভারতকে টুর্নামেন্টে জিতিয়েছে। কারণ ভারতীয় ব্যাটিং সবসময় ভালো খেলবে, কিন্তু তফাৎটা বোলিংয়ে এত হয়ে যেত যে সেটা মেক আপ করা যেত না। তাই আমি মনে করি ভারত কালকে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও ভালো খেলবে। ওয়েস্ট ইন্ডিজ হয়তো একটু বেটার টিম পাকিস্তানের থেকে, বেটার ব্যালেন্স টিম এই ফরম্যাটে পাকিস্তানের থেকে, কারণ তাদের বোলিংয়ে যে দুটো স্পিনার আছে তারা টি-20 স্পেশালিস্ট। আরেকটা জিনিস যেটা ওয়েস্ট ইন্ডিজের বেটার পাকিস্তানের থেকে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজে অনেক লেফট হ্যান্ডার আছে। আমরা যে অমিত মিশ্রাকে এত এফেক্টিভ হতে দেখেছি, কারণ তাকে একটা লেফট হ্যান্ডারের এগেনস্টে বল করতে হয়নি। অনেক সময় লেফট হ্যান্ডারের ক্ষেত্রে একটা লেগ স্পিনারকে নেগেট করা বা রবীন্দ্র জাডেজাকে নেগেট করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। কারণ ইন্ডিয়ার দুটো মেইন স্পিনার হচ্ছে যারা লেফট হ্যান্ডারের ভেতরে বল আসবে। কিন্তু ভারতকে দেখে আমার এই টুর্নামেন্টে এখন অবধি খুব ভালো লেগেছে। দুটো বড় টিমের এগেনস্টে খেলবে, অস্ট্রেলিয়া পাকিস্তান। বল ঘুরলে অস্ট্রেলিয়া, কিন্তু আমরা যে অস্ট্রেলিয়াকে অ্যাশেজে বা সাউথ আফ্রিকায় দেখেছি সেই অস্ট্রেলিয়া নয়। তাই আমি খুব হোপফুল ভারতের চান্সেস নিয়ে। আর যুবরাজ সিং, যাকে নিয়ে গত ম্যাচে অনেক কথা হয়েছিল, তাকে বল করতেও দেখা যায়নি সেভাবে। আর ব্যাটিংয়েও যুবরাজকে দেখে যুবরাজের যে শ্যাডো সেরকম লেগেছে। তো কী বলবে? এটা সবে প্রথম ম্যাচ, টি-20 ক্রিকেটে সব কিছুই হতে পারে। এটা প্রথম ম্যাচ, আশা করি যুবরাজ নিজের ফর্মটা তাড়াতাড়ি ফিরে পাবে। সে কিন্তু প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে ভালো খেলেছে, তারপরে ইংল্যান্ড বা কালকে পাকিস্তানের এগেনস্টে রান করেনি। কিন্তু যুবরাজ এই টিমে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি টি-20 ফর্ম্যাটে। তো আশা করবো সে বাকি সিরিজটা বা টুর্নামেন্টটা ভালো খেলবে ভারতের। গৌতমদার কীরকম লাগলো পাকিস্তানের এগেনস্টে ভারতকে দেখে, ভারতীয় বোলারদের স্পেশালি কীরকম লাগলো? বহু বছর বোধহয় এত ওয়ান সাইডেড ম্যাচ দেখিনি যে পাকিস্তানের এগেনস্টে ইন্ডিয়া এরকম ডমিনেট করছে। বোধহয় লাস্ট আমি বলবো টরন্টোতে যে সময় সৌরভ তখনও ক্যাপ্টেন নয়, সেই সময় পরপর ইন্ডিয়া পাকিস্তানকে প্রায় ধরে ধরে হারাতো। ওই ফেজটার পরে একটা ম্যাচে কমপ্লিট ডমিনেশন নিয়ে ইন্ডিয়া নিশ্চয়ই অনেকবার হারিয়েছে, ওয়ার্ল্ড কাপে হারিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছে, কি টি-20 ওয়ার্ল্ড কাপেও হারিয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি প্রথম ওভার থেকে পাকিস্তানের প্রথম উইকেট পড়ার পর থেকে মনে হচ্ছিল এই ম্যাচটা শুধু ইন্ডিয়াই জিততে পারে। এবং এইরকম ডমিনেশন নিয়ে পাকিস্তান ম্যাচ জেতার পর আমার মনে হয় এর চেয়ে ভালো স্টার্ট আর কিছু টুর্নামেন্টে ভারতের জন্য কিছু হতে পারে না। এখন ভারতের প্রত্যেকটা হার্ডল অবশ্যই আলাদা করে ভাবা উচিত, কিন্তু এখন যদি কেউ ভাবে যে ভারত ফাইনালে পৌঁছবে, সেই ভারতীয় সমর্থককে খুব আশাবাদী বলা যাবে না, কারণ এখন বোধহয় সবাই সেটাই ভাবছেন। কিন্তু প্রথম ম্যাচের পরেই কি বলা যায় যে ভারত ফাইনালে পৌঁছে যাবে? এটা এখন থেকেই সেটা কোনো টিমের ক্ষেত্রেই বলা যায় না যে ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু যেটা বললাম, কন্ডিশনস দেখে মনে হচ্ছে ভারত উইল বি এ ডেঞ্জারাস সাইড। যেমন অস্ট্রেলিয়ায় বা ইংল্যান্ডে গেলে যাদের পেস বোলিং অ্যাটাক ভালো আছে তাদেরকে দেখে মনে হয় দিল মেক আ মার্ক। যেমনি সাবকন্টিনেন্ট কন্ডিশনসে গেলে যাদের স্পিনার ভালো বা যারা স্পিন ভালো খেলে তাদেরকে স্ট্রং টিম ভাবা হয়। এই কন্ডিশন মিরপুরে যা কন্ডিশন ছিল, আমি মিরপুরে এত বাউন্স কখনো দেখিনি। হয়তো স্পিন করেছে কিন্তু লো বাউন্সে স্পিন করেছে। কালকে যেহেতু প্রথম টুর্নামেন্টের প্রথম পিচ ছিল, সেখানে বাউন্স হয়েছে, কিন্তু টুর্নামেন্ট যত যাবে বাউন্সটা হয়তো কমবে কিন্তু স্পিন করতে থাকবে। তাই সেদিক দিয়ে দেখলে আমি মনে করি ভারতের খুব ভালো চান্স ফাইনালে যাওয়ার। আলটিমেটলি খেলায় কি হবে কেউ বলতে পারে না, ডিপেন্ড করবে তারা বাকি ম্যাচগুলো কিরম খেলে। এই ম্যাচটা খেলার আগে সুরেশ রায়নাকে তুমি অ্যাডভাইস দিয়েছিলে, তো এই ম্যাচের পর কি মনে হলো? রায়নাকে দেখে কীরকম মনে হয়েছে তোমার? অ্যাকচুয়ালি ও তিনটে ম্যাচের মধ্যে যে কটা ম্যাচ খেলেছে কালকে সবচেয়ে ভালো ব্যাটিং করেছে। যেটা সবচেয়ে স্যাটিসফাইং জিনিস হচ্ছে, তুমি যদি নোটিস করে থাকো যে ও যে ব্যাকফুটে যে পুল শট মেরেছে সেগুলো ইন ফ্রন্ট অফ দ্য উইকেট। আমি মনে করি না পুল মারা বা শর্ট বলটাও স্ট্রেংথ, কিন্তু সামান্য ইমপ্রুভমেন্ট আমার মনে হয়েছে দেখি। কিন্তু
এটাও মনে রাখতে হবে যে সুরেশ রায়না এই ফরম্যাটে কিন্তু বরাবরই ভালো খেলেন। সুরেশ রায়নার রিয়েল টেস্ট হবে টেস্ট ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, সাবকন্টিনেন্টের বাইরে যেখানে বল আরেকটু ওপরে উঠবে, যেখানে ফাস্ট বোলারদের ডমিনেশন বেশি থাকবে, সেখানে তোমাকে সামনে পিছনে দুটোই যেতে হবে। আমি মনে করি তার খেলা যেটুকু দেখেছি তাকে তার ফুটওয়ার্ক নিয়ে আরও অনেক উন্নতি করতে হবে। অন্যদিকে তুমি যখন বিরাট কোহলির ব্যাটিং দেখো তখন দেখে মনে হয় তার খেলাটা সব উইকেটের জন্য বাঁধনটা কত সুন্দর। সুরেশ রায়নাকে কিন্তু এখনও দেখে সেটা মনে হয় না। তাই কিছু অ্যাডজাস্টমেন্ট খেলার মধ্যে তার দরকার, আর এরপরে হয়তো সে কিছুদিন ব্রেক পাবে যেখানে তাকে এগুলো অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু তার পক্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সে যে একটা টুর্নামেন্টে ফিরেছে, কামব্যাক করেছে, সেখানে সে ভালো পারফরমেন্স করেছে। সে কোচিং হোক না হোক সেটা ইম্পর্টেন্ট নয়, তার এই ভালো পারফরমেন্সের দরুন সে ভবিষ্যতে চান্স পাবে। কিন্তু তখন তাকে আরও ভালো প্লেয়ার হয়ে আসতে হবে, নালে কিন্তু ভালো জোরে বোলিং যেখানে ব্যাটসম্যানদের টেস্ট হয় ভারতবর্ষের বাইরে, সেখানে কিন্তু সে এখনও স্ট্রাগল করবে। তাই তাকে সময় দিতে হবে। T20 দেখে তার অ্যাবিলিটি বা তার ইমপ্রুভমেন্ট জাজ করা মনে হয় না ঠিক হবে। গৌতমদা, কি বলবেন, ওয়েস্ট ইন্ডিজে এমন একজন ক্রিকেটার রয়েছেন ক্রিস গেল যার স্ট্রাইক রেট T20-তে সব থেকে বেশি, এবং আরেকজন এমন ক্রিকেটার রয়েছেন সুনীল নারিন যার T20-তে যার ইকোনমি রেট সব থেকে ভালো। তো সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ভারতের সম্ভাবনা কতটা? আমার কিন্তু সুনীল নারিনকে KKR-এর সময় যতটা ভয়ঙ্কর দেখেছি ইংল্যান্ড উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবসময় কনসিস্টেন্টলি অতটা দেখিনি। আর ক্রিস গেল জানি না কার উইকেট কীরকম থাকবে। আমার একটা ম্যাচের কথা মনে আছে যেখানে সৌরভ KKR ক্যাপ্টেন ছিলেন চেন্নাই সুপার কিংসের সঙ্গে, ধোনি প্রথম ওভারে অশ্বিনকে এনেছিলেন, গেল আউট হয়ে যান। কালকেও একটু অবাক হব না যদি আজকে যদি ধোনি প্রথম ওভার থেকে অশ্বিনকে করান। তবে একটা মনে পড়ছিল যে কালকে আমরা যখন ডিসকাশন করছিলাম ম্যাচের, তখন সৌরভ একটা, আমি খুব সারপ্রাইজড হব যদি অশ্বিনকে না করে। একেবারে। তো যে আগের ওয়ার্ল্ড কাপগুলোতে ধোনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, সৌরভ বলছিলেন যে একটু চেঞ্জ করতে হবে কারণ খুব প্রেডিক্টেবল হয়ে গেছে আগে T20 ওয়ার্ল্ড কাপগুলোতে, এবং আমরা দেখলাম কালকে সেটাই ভারত করলো যে অশ্বিনকে দিয়ে প্রথম বোলিংটা ওপেন করলো রাউন্ড দ্য উইকেট এসে। রাউন্ড দ্য উইকেট আমরা ওয়ার্ম আপ ম্যাচেও অশ্বিনকে বল করতে দেখছিলাম, কিন্তু পাকিস্তানের সঙ্গে চট করে অনেক সময় ইন্ডিয়ান ক্যাপ্টেনরা স্পিনার আনতে ভয় পান। শুরুতেই যে ভাবেন যে পাকিস্তানের তো স্পিনার ভালো খেলে, ওটা একটা সারপ্রাইজ এলিমেন্ট নাও হতে পারে। কিন্তু যেহেতু ভারত একটা ট্রেডিশনালি ইনিংসটা পেস বোলার দিয়ে ওপেন করছিল, অশ্বিনকে আনাতে মনে হয় একটু তারপরে আমরা দেখলাম যখন পাকিস্তান মোহাম্মদ হাফিজ তিনি নিজেও ফার্স্ট ওভারটা তিনি নিজেই করলেন। তো ক্রিস গেল এই ধরনের উইকেটে যেখানে বল টার্ন করছে, তিনি নিশ্চয়ই প্রচুর খেলেছেন এরকম উইকেটে, কিন্তু কোথাও মনে হয় যেটা তার এফেক্টিভনেসটা, যদি ক্রিস গেলকে কোনো ধরনের উইকেটে তার এফেক্টিভনেসটা কিছুটা কমানো যায়, তাহলে বোধহয় মিরপুর টাইপেরই উইকেটে যেখানে বল ঘোরে এবং সবসময় ব্যাটে আসে না, ব্যাটসম্যানকে অনেকটা স্টেপ আউট করে যেতে হয়। তো সেদিক থেকে ভারতের ক্রিস গেলকে থামানোর বেস্ট চান্স কিন্তু এই ধরনের উইকেটে, এটা জেনেই যে অপোনেন্টে সুনীল নারিন নামের কেউ আছেন। কি বলবো যে ক্রিস গেলের সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। ক্রিস গেল কিন্তু IPL-এ যেভাবে নিজের ইনিংসটাকে পেস করে, আমি T20 ক্রিকেটে অনেক সময় সেই ইনিংসটা পেস করতে দেখি না। হয়তো IPL-এ মনে করেন যে তিনি খুব ইম্পর্ট্যান্ট RCB-র হয়ে, কিন্তু ওনাকে এটাও মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের হয়েও তিনি খুব ইম্পর্ট্যান্ট। তাই শুরুতে যদি ক্রিস গেল স্লো খেলেন, ক্রিস গেলের এমন পাওয়ার, তার এত ক্ষমতা, যে কোনো সময় 6 মারতে পারবেন, যেটা উনি IPL-এ করে থাকেন। তাই ওয়েস্ট ইন্ডিজের সাকসেস, ক্রিস গেলের সাকসেস ডিপেন্ড করবে উনি যদি মাইন্ডসেট নিয়ে নামেন যে আমি 20 ওভার খেলবো, আমি হয়তো 10 ওভারে 25 ব্যাটিং বা 30 ব্যাটিং থাকতে পারি, কিন্তু আমার বাকি 10 ওভারে আমার অ্যাবিলিটি আছে সেটাকে 90-তে গিয়ে শেষ করা। ওখানে মনে পড়ে যাচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলছিলেন সিলেটের এগেনস্টে গতবার BPL এর সেমিফাইনাল ম্যাচ, সেখানে প্রথম 10 ওভারে ঢাকা গ্ল্যাডিয়েটার্স 70 রান করে, পরের 10 ওভারে কিন্তু ক্রিস গেল 150 রান করেছিল দল। আমি কুন্তলের মতো ঢাকা গ্ল্যাডিয়েটার্সেরও খবর রাখি না, কুন্তলের খেলার এতই ইন্টারেস্ট। তাই যে পদ্ধতিটা আমি বলছি যে 10 ওভার সময় নিয়ে পরের 10 ওভার রান করা, কারণ ক্রিস গেল পুরো ইনিংসটাই ডেঞ্জারাস হতে পারবে। এখানে এই সারফেসে খেলা কিন্তু 200-র খেলা হবে না, এখানে খেলা হবে 160, 170, 150 থেকে 170 ডিফেন্ডেবল টোটাল হবে এই সারফেসে। তাই ওয়েস্ট ইন্ডিজকে দেখতে হবে যে, কারণ ওয়েস্ট ইন্ডিজের বোলিং খুব ব্যালেন্সড, তাদের স্পিনার আছে যেটা হয়তো অনেক টিমের নেই, অস্ট্রেলিয়ার নেই বা ইংল্যান্ডের নেই বা সাউথ আফ্রিকার নেই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আছে। তাই ওয়েস্ট ইন্ডিজকে খেলাটাকে সেইভাবে মারতে হবে। পাকিস্তান শুরুতে উইকেটটা ওদের খুব সারপ্রাইজড হয়ে গেছে উইকেটটা দেখে, যে এত বাউন্স, এত টার্ন, সেই জন্য ওরা খেলাটা চেঞ্জ করতে পারেনি।
যখন তারা নিজের মাঠ থেকে ফিরেছে হোটেলে, তাদের বিরাট কোহলির ইনিংসটা মনে করার দরকার আছে, যে একটা ছেলে তার খেলাটাকে কিন্তু উইকেট অনুযায়ী কেরাম পাল্টেছে। শুরুতে সময় নিয়েছে 10-12টা বল হয়ে যাওয়ার পর, তা যখন বাউন্সের সাথে সে ইউজ টু হয়েছে সে তার মেক আপ করে দিয়েছে, যেটা পাকিস্তান কাল করতে পারেনি। আর দ্বিতীয় কথায় অশ্বিনের কথাটা যেটা গৌতমদা বলছিলেন, ভারত যখন 3 স্পিনার খেলিয়েছে, অশ্বিনকে করতেই হতো প্রথম 6 ওভারে, কারণ অমিত মিশ্রা বা রবীন্দ্র জাডেজাকে ও 6 ওভারে করাতে পারবে না। অমিত মিশ্রার একটু ফিল্ড চাই, খোলা ফিল্ড চাই, জাডেজাকে ওকে এন্ডে করাতে হয়, শেষে 2 ওভার, তাই ওকে অশ্বিনকে শুরুতেই করাতে হতো। এটা ভালো লক্ষণ ভারতের ক্ষেত্রে যে অশ্বিন ভালো বল করেছে, বা পাকিস্তান তার মতো ইকুয়ালি খারাপ ব্যাট করেছে, কারণ কামরান আকমাল খুব ইম্পর্ট্যান্ট এই পাকিস্তান T20 টিমে। তাই খেলাটা কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। তাই ওয়েস্ট ইন্ডিজের সাকসেস ডিপেন্ড করবে কাল তারা 150-160 পৌঁছতে পারে কিনা, আর ভারতের সাকসেস ডিপেন্ড করবে, কারণ ভারত আবার চেস করবে কাল, ভারত আবার চেস করবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তাই ভারতের সাকসেস ডিপেন্ড করবে যে ভারত কতটা ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে আটকাতে পারে। একেবারে আমার একটা প্রশ্ন আছে সৌরভের কাছে, যে তুমি ধরো ক্রিস গেলের ক্যাপ্টেন্সিও করেছো, আবার ক্রিস গেলের এগেনস্টেও ক্যাপ্টেন্সি করেছো, যখন ওর টিমের ক্যাপ্টেন তখন ওকে কি বলো, আর যখন মাঠে ওকে আউট করো তখন বোলারকে কি বলো? একেবারে এই উত্তরটা নিয়ে ফিরে আসবো সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে, কিন্তু আপাতত সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি এক্সক্লুসিভ সৌরভ নিয়ে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সৌরভ। যেটা শুরুতে জিজ্ঞেস করবো গৌতমদার যে প্রশ্নটা ছিল, যে ক্রিস গেল যখন তোমার দলে খেলেছে তখন ক্রিস গেলকে কি বলতে, যখন তুমি ক্যাপ্টেন ছিল অপোনেন্ট টিমে তখন কি প্ল্যান করতে ক্রিস গেলকে নিয়ে? অ্যাকচুয়ালি ক্রিস গেল যখন প্রথম T20 খেলা শুরু করে, আর এখন ক্রিস গেলের মধ্যে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। ক্রিস গেল নিজের ইম্পর্টেন্স বা নিজের ভ্যালু রিয়েলাইজ করেছে T20 ক্রিকেটে। প্রথমবার নাইট রাইডার্সের হয়ে আসেও একটা ম্যাচও খেলতে পারেনি, কারণ ওর ইঞ্জুরি ছিল। ওকে আমরা নিয়েছিলাম অকশন থেকে প্রথমবার, ওর গ্লুটসে ইঞ্জুরি হওয়ার জন্য পুরো টুর্নামেন্টটা বাইরে চলে যায়। তারপর সাউথ আফ্রিকায় যখন আসে মাত্র 5টা ম্যাচ খেলতে পেরেছিল, কারণ তাকে ইংল্যান্ড ট্যুরে চলে যেতে হতো। ওয়েস্ট ইন্ডিজ তখন ইংল্যান্ড ট্যুর করছে, সাউথ আফ্রিকায় অতটা পেস আর বাউন্সের এগেনস্টে সে অ্যাডজাস্ট করতে পারেনি। কিন্তু যখন পরে এসে ফিরে আসে, বা যখন রাজস্থান বা এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়েছে T20 খেলে, তাকে কিন্তু অনেক ইমপ্রুভড প্লেয়ার আমি দেখেছি। তাকে পুরো 20 ওভার খেলতে দেখেছি। আমি তখনও ওকে বলতাম যে তুমি চেষ্টা করো 20 ওভার খেলা, কারণ কোনো মাঠই তোমার কাছে বড় নয়, এত অ্যাবিলিটি আর এত বাড়ি ব্যাট তার। কিন্তু সবসময় তো অ্যাডভাইস দিয়ে হয় না, একটা প্লেয়ারকে সেটা ইমপ্রুভমেন্ট করারও সময় দিতে হবে। ইন স্পোর্টস নাথিং হ্যাপেন্স ওভারনাইট, ইউ হ্যাভ টু কিপ ডুইং ইট। তাই ক্রিস গেল যখন নাইট রাইডারে খেলে আর এই ক্রিস গেলের মধ্যে অনেক তফাৎ। তাই অ্যাডভাইস দিয়েও হয়তো অনেক সময় সে এফেক্টটা পাওয়া যায়নি, যে এফেক্টটা এখন আরসিবি বা ওয়েস্ট ইন্ডিজ কোনো না কোনো ক্ষেত্রে পায়। কিন্তু ক্রিস গেলের পারফরমেন্স আরসিবিতে অনেক বেশি কনসিস্টেন্ট ওয়েস্ট ইন্ডিজের থেকে। সেই ইংলিশ প্রিমিয়ার লিগের মতো, অনেকে বলেন ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবে প্লেয়াররা ফুটবলাররা অনেক বেশি ভালো খেলে। পেলে যেমন আগের দিন বলেছে লায়নেল মেসি ওর রিয়াল মাদ্রিদের হয়ে অনেক বেশি ভালো খেলে আর্জেন্টিনার থেকে। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কিন্তু ক্রিস গেলের পারফরমেন্স অনেক বেশি কনসিস্টেন্ট আরসিবির হয়ে। একেবারে, কিন্তু নিশ্চয়ই চাইবেন যে ক্রিস গেলের পারফরমেন্স অন্তত ইনকনসিস্টেন্ট থাকুন যখন ভারতের সাথে খেলবে। একদমই তাই। কোথাও একটা মনে হয় যে এখনকার দিনে ক্রিস গেলের মতো ক্রিকেটাররা যারা সারা পৃথিবী ঘুরে খেলে বেড়ান, তাদের কাছে কোথাও বোধহয় দেশের হয়ে খেলাটা আর ক্লাবের হয়ে খেলার মধ্যে, যেরকম সৌরভ বলছিল অনেক ফুটবলারদের মধ্যে, তারা অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করেন ক্লাবের হয়ে খেলতে, কারণ সেখানে নিজস্ব সাপোর্টার আছে, ফ্যান আছে, সারাক্ষণ স্পন্সররা বলছে তোমাকে খেলতে হবে। একটা অদ্ভুত একটা আদরের একটা কুশনিং আছে টাকার বাইরেও, এবং জানেন যে সেখানে ভালো না খেললে আমার কন্ট্রাক্ট চলে যাবে। দেশের হয়ে খেলার জন্য সামহাও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একটা সময় ক্রিস গেলের সঙ্গে ভালো ব্যবহার করেনি। তারপরে বিক্ষিপ্তভাবে তিনি দেশের হয়ে খেলেছেন। কোথাও মনে হয় হয়তো ওই যে ইম্পর্টেন্সটা একটা স্টার প্লেয়ার চায়, ইম্পর্টেন্স মানে নট নেসেসারিলি এই নয় যে 4টে লোক তার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটা কোথাও যে তুমি খুব ইম্পর্টেন্ট এবং তোমার উপর আমরা দাঁড়িয়ে, হয়তো সেটা ক্রিস গেলকে ওয়েস্ট ইন্ডিজ দিতে পারেনি, যার জন্য আমরা অনেক সময় দেখেছি টেস্ট ক্রিকেটেও সেভাবে কনসিস্টেন্টলি উনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে পারফর্ম করেনি, যতই 100 থাকুক। তো এখানে ভারত আশা করবে যে এখানেও যেন তাই হয়। যদিও অলরেডি গেল, তুমি জানো, প্রথম প্রেস কনফারেন্সে গ্যাংনাম নিচে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে সবকটা ম্যাচ জিতবো, একটা প্রতিদ্বন্দ্বীকে হারাবো আর গ্যাংনাম নাচবো। কিন্তু ইন্ডিয়ান সাপোর্টাররা চাইবেন যে সেই দিনটা আজকে যেন না হয়। বিরাট কোহলিও কয়েকদিন আগে ক্রিস গেলের গ্যাংনাম ডান্স দেখে বলেছিলেন যে
তিনিও সেটা ইমিডিয়েট করতে চান যখন ভারত কোনো বড় টুর্নামেন্ট জিতবে কিংবা আরসিবিকে যখন আইপিএল জেতাতে পারবে। কিন্তু তোমার যেটা জিজ্ঞেস করবো যে গৌতম দা এটা বলছেন যে যখন ক্লাবের হয়ে অনেক ক্রিকেটাররা খেলে তখন অনেক বেশি এখন ইন্সপায়ার্ড ফিল করে বিকজ অফ দ্য সাপোর্টার্স বেস, তারপর ওদের স্পন্সররা বারবার করে বলছে। তো তুমিও তো খেলেছো ল্যাঙ্কাশায়ারের হয়ে, বড় বড় ক্লাবের হয়ে, তখন কেকেআরের হয়ে, সেই ডিফারেন্সটা কী হয় দেশের হয়ে আর ক্লাবের হয়ে? আমার কাছে ইন্ডিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি মহেন্দ্র সিং ধোনিকে দেখো, ভারতের হয়ে যেরকম জোর লাগায়, চেন্নাই সুপার কিংসের হয়েও সেরকম জোর লাগায়। বিরাট কোহলিকে দেখো, তার ভারতের হয়ে পারফরমেন্স এমনকি আরসিবির থেকেও বেটার। তাই এরা ইনস্টেন্সেস, এরা এই সমস্ত প্লেয়ারদের কাছে ইনস্টেন্স। আর আশা করব ক্রিস গেল যেন এই জিনিসটা মাথায় রাখেন, কারণ ক্রিস গেলকে লোকে মনে রাখবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কী করেছে, বা ধোনিকে ভারতের হয়ে, বিরাট কোহলিকে ভারতের হয়ে। ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিশ্চয়ই ভালো, কিন্তু নিজের দেশ আর তার মধ্যে কিন্তু তফাৎ আছে। সচিন তেন্ডুলকরকে কেউ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মনে রাখে। কিন্তু একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, একটা ইনস্টেন্স ধরে তুমি ভারতের হয়ে নেমেছো ইডেন গার্ডেন্সে, সেখানে দেখা গেছে যে 1 লাখ লোক এসছে। আবার পুনে ওয়ারিয়ার্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচেও ওই মাঠ ভরে গেছিলো এবং গোটা মাঠটাই ভরেছিল শুধু তোমার জন্য। তো ওই দুটো ম্যাচের 1 লাখ লোক যদি আলাদা করে দেখা যায়, তো দুদিন তোমার ফিলিং কোন দিন কীরকম হয়েছিল? ভারতের ওই খেলার ফিলিংয়ের থেকে কোনো বেটার ফিলিং। তুমি তো দেখলে যে 1 লাখ লোক তোমার জন্য এসছে কেকেআর ম্যাচটা। ঠিক আছে, কিন্তু ভারত ইন্ডিয়ার মধ্যে একটা আলাদা সেন্টিমেন্ট আছে। আমি বিভিন্ন জায়গায় রান করেছি, বিভিন্ন দেশে রান করেছি, কিন্তু ইডেন গার্ডেন্সে আমার পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। তাই ভারতের হয়ে পারফরমেন্সের সঙ্গে কোনো পারফরমেন্সের তুলনা হয় না। একেবারে কি মনে হচ্ছে ম্যাচে এগিয়ে কারা? কারণ সময় খুব কম রয়েছে। কি মনে হচ্ছে যে এগিয়ে কারা আর কি কারণে এগিয়ে রাখবেন? এই ম্যাচে বলা খুব ডিফিকাল্ট। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টিম, বলা খুব ডিফিকাল্ট। একটা জিনিস খুব ভালো লাগলো প্রথম ম্যাচ থেকে, আমার ধোনির ক্যাপ্টেন্সি খুব ভালো লেগেছে এই ম্যাচে। এই টুর্নামেন্টে আমার ধারণা ছিল যে ধোনিকে প্রথম দিনের প্রেস কনফারেন্সে দেখে ম্যাচের আগের দিন যে বেশ কিছুটা নড়বড়ে মনে হয়েছিল যখন তাকে প্রশ্নটা করা হলো যে মাঠের বাইরের যা কিছু ঘটছে সেটার কি তাকে আপনার ফোকাস নিয়ে নেবে না। ধোনিকে বেশ নড়বড়ে, আমি প্রেস কনফারেন্সে ধোনিকে কখনো এত নড়বড়ে দেখিনি। মাঠে দেখে খুব ভালো লাগলো যেভাবে গোটা ব্যাপারটা ক্যাপ্টেন্সি করা এবং কন্ট্রোল রাখা। যদি এই মেন্টাল ফ্রেমটা থাকে, ওটা ভারতের খুব এই টুর্নামেন্ট জেতার জন্য বা ভালো করার জন্য দরকার। যদি ওটা থাকে তাহলে কিন্তু 50-50। যদিও প্রথম টুর্নামেন্ট শুরুর আগে মনে হয়েছিল যে ইন্ডিয়া ইদানিংকালে এত খারাপ খেলছে বিভিন্ন জায়গায়, তাতে এরকম একটা স্ট্রং গ্রুপ, যেটাকে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলে বলা হতো গ্রুপ অফ ডেথ, সেখান থেকে ভারতে কোয়ালিফাই করা শক্ত। কিন্তু প্রথম দিনের খেলাটা দেখে আমার মনে হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজকেও হারানোর ক্ষমতা রাখে। তুমি কি 50-50 বলবে না এগিয়ে রাখবে? ভারতের বোলিং এগিয়ে, তাই ভারত এগিয়ে, কারণ ভারতের ব্যাটিং এই কন্ডিশনসে ভালো খেলবে। ভারতের বোলিং কিন্তু খুব এফেক্টিভ হয়ে উঠেছে। হয়তো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের থেকে বেশি ভালো খেলবে, আজ খেলতেও পারে, নাও খেলতে পারে, কিন্তু ভারত আমার মতে ফেভারিটস আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। যেটা পাকিস্তান ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ভারত এগিয়ে, এবং ম্যাচের শেষে দেখা গেছিলো যে ভারত কিন্তু ডমিনেট করে ম্যাচটা জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে রাখছেন ভারতকেই, কারণ ভারতের স্পিনাররা 3 স্পিনারে কি এবারও বাজিমাত করতে পারবে টিম ইন্ডিয়া, এখন সেটাই দেখার। কিন্তু আপাতত এক্সক্লুসিভ সৌরভ এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ।